যে বিধানসভাগুলো ঘোষণা হয়েছে সেগুলো হচ্ছে মেঘলিগঞ্জে শ্রী দধিরাম রায়, মাথাভাঙায় শ্রী নিশীথ প্রামাণিক, মাদারিহাটে শ্রী লক্ষণ লিম্বু, ধূপগুড়িতে শ্রী নরেশচন্দ্র রায়, ময়নাগুড়ি শ্রী কৌশিক রায়, জলপাইগুড়ি শ্রী অনন্তদেব অধিকারী, মাল শ্রী শুক্রাম মুন্ডা, কালিম্পং শ্রী ভরত ছেত্রী, দার্জিলিং শ্রী নমন রায়, কাশিয়াং শ্রী সোনম লামা, চোপড়া শ্রী শঙ্কর অধিকারী, ইটাহার শ্রী সবিতা বর্মন, হরিশ্চন্দ্রপুর শ্রী রতন দাস, বৈষ্ণবনগর শ্রী রাজু কর্মকার, ফারাক্কা শ্রী সুনীল চৌধুরী, শামসেরগঞ্জ শ্রী ষষ্ঠীচরণ ঘোষ, জঙ্গিপুর অ্যাডভোকেট চিত্ত মুখার্জি, সাগরদিঘি শ্রী তাপস চক্রবর্তী, রানীনগর শ্রী রানা প্রতাপ সিংহ রায়, নবগ্রাম শ্রী দিলীপ সাহা, খড়গ্রাম শ্রীমতী মিতালি মাল, বড়োয়া শ্রী সুখেন কুমার বাগদি, কান্দি শ্রীমতী গার্গী দাস ঘোষ, ভরতপুর শ্রীমতী অনামিকা ঘোষ, তেহট্ট শ্রী সুব্রত কবিরাজ, নাকাশিপাড়া শ্রী শান্তনু দে, চাপড়া শ্রী সৈকত সরকার, নবদ্বীপ শ্রী শ্রুতিশেখর গোস্বামী, কৃষ্ণনগর দক্ষিণ শ্রী সাধন ঘোষ, কৃষ্ণগঞ্জ শ্রী সুকান্ত বিশ্বাস, রানাঘাট দক্ষিণ ডক্টর অসীম কুমার বিশ্বাস, বনগাঁ উত্তর শ্রী অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণ শ্রী স্বপন মজুমদার, গাইঘাটা শ্রী সুব্রত ঠাকুর, স্বরূপনগর শ্রী তারক সাহা, হাবড়া শ্রী দেবদাস মণ্ডল, অশোকনগর ডক্টর সুময় হীরা, বীজপুর শ্রী সুদীপ্তা দাস, জগদ্দল ডক্টর রাজেশ কুমার, ইনি আইপিএস রিটায়ার্ড, নোয়াপাড়া শ্রী অর্জুন সিং, ব্যারাকপুর শ্রী কৌস্তব বাগচি, খড়দা ডক্টর কল্যাণ চক্রবর্তী, কামারহাটি শ্রী অরূপ চৌধুরী, দমদম অ্যাডভোকেট অরিজিৎ বক্সি, রাজারহাট নিউটাউন শ্রী পীযূষ কানোরিয়া, বিধাননগর ডক্টর শারদ্বত মুখোপাধ্যায়, রাজারহাট গোপালপুর শ্রী তরুণজ্যোতি তিওয়ারি, অ্যাডভোকেট তরুণজ্যোতি তিওয়ারি, বারাসাত শ্রী শঙ্কর চ্যাটার্জি, হাড়োয়া শ্রী ভাস্কর মণ্ডল, মিনাখা শ্রী রুদ্রেন্দ্র পাত্র, সন্দেশখালী শ্রী সনৎ সর্দার, বসিরহাট দক্ষিণ ডক্টর সুরজ সৌর্য ব্যানার্জি, হিঙ্গলগঞ্জ শ্রীমতী রেখা পাত্র, গোসাবা শ্রী বিকর্ণ নস্কর, সাগর শ্রী সুমন্ত মণ্ডল, কুলপি শ্রী অবনী নস্কর, মন্দিরবাজার শ্রীমতী মল্লিকা পাইক, জয়নগর শ্রী অলোক হালদার, বারুইপুর পূর্ব শ্রীমতী টুম্পা সর্দার, ক্যানিং পশ্চিম শ্রী প্রশান্ত বায়েন, বারুইপুর পশ্চিম শ্রী বিশ্বজিৎ পাল, মগরাহাট পশ্চিম শ্রী গৌরীসুন্দর ঘোষ, সাতগাছিয়া শ্রী অগ্নিশ্বর নস্কর, সোনারপুর দক্ষিণ শ্রীমতী রূপা গাঙ্গুলি, ভাঙড় শ্রী জয়ন্ত গায়েন, কসবা শ্রী সন্দীপ ব্যানার্জি, যাদবপুর শ্রীমতী সর্বরী মুখার্জি, টালিগঞ্জ শ্রীমতী পাপিয়া দে অধিকারী, বেহালা পূর্ব শ্রী সুনীল মহারাজ, বেহালা পশ্চিম ডক্টর ইন্দ্রনীল খান, মহেশতলা শ্রী তমনাথ ভৌমিক, বালিগঞ্জ ডক্টর শতরূপা, এন্টালি শ্রীমতী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বেলেঘাটা ডক্টর পার্থ চৌধুরী, জোড়াসাঁকো শ্রী বিজয় ওঝা, শ্যামপুকুর শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, মানিকতলা শ্রী তাপস রায়, কাশীপুর বেলগাছিয়া শ্রী রিতেশ তিওয়ারি, বালি শ্রী সঞ্জয় সিং, সাঁকরাইল শ্রীমতী বর্ণালী ঢালি, উলুবেড়িয়া উত্তর শ্রী চিরণ বেরা, শ্যামপুর
ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়। বাগনান শ্রী প্রেমাংশু রানা। উদয়নারায়ণপুর শ্রী প্রভাকর পণ্ডিত। জগৎবল্লভপুর শ্রী অনুপম ঘোষ। শ্রীরামপুর শ্রী ভাস্কর ভট্টাচার্য। চাঁপদানি শ্রী দিলীপ সিং। বেলগাছিয়া চাঁপদানি শ্রী দিলীপ সিং। বলাগড় শ্রীমতী সুমনা সরকার। পান্ডুয়া শ্রী তুষার কুমার মজুমদার। চণ্ডীতলা শ্রী দেবাশিস মুখার্জি। জাঙ্গিপাড়া শ্রী প্রসেনজিৎ বাগ। ধনেখালি শ্রীমতী বর্ণালী দাস। নন্দকুমার শ্রী নির্মল খাঁড়া। ভগবানপুর শ্রী শান্তনু প্রামাণিক। খেজুরি শ্রী সুব্রত পাইক। এগড়া শ্রী দিব্যেন্দু অধিকারী। পিংলা শ্রীমতী স্বাগতা মান্না। বাগমুন্ডি শ্রী রহিদাস মাহাতো। বাগমুন্ডি শ্রী রহিদাস মাহাতো। পুরুলিয়া শ্রী সন্দীপ কুমার মুখার্জি। বাঁকুড়া শ্রী নীলাদ্রি শেখর দানা। বিষ্ণুপুর শ্রীমতী শুক্লা চ্যাটার্জি। খণ্ডঘোষ শ্রী গৌতম ধারা। বর্ধমান দক্ষিণ শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র। কালনা শ্রী সিদ্ধার্থ মজুমদার। পূর্বস্থলী উত্তর শ্রী গোপাল চট্টোপাধ্যায়। মঙ্গলকোট শ্রী শিশির ঘোষ। গলসি শ্রী রাজু পাত্র। রানীগঞ্জ অ্যাডভোকেট পার্থ ঘোষ। লাভপুর শ্রী দেবাশিস ওঝা। রামপুরহাট শ্রী ধ্রুব সাহা। মুরারই শ্রীমতী রিঙ্কি ঘোষ। একটি পরিবর্তন হয়েছে, গত লিস্টে যে 146 বিষ্ণুপুর সংরক্ষিত বিধানসভা ছিল সেখানে শ্রী বিশ্বজিৎ খাঁকে প্রার্থী করা হয়েছে। আর এছাড়াও 241 জয়পুরে শ্রী বিশ্বজিৎ মাহাতো ভাজপা সমর্থিত প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন আমাদের প্রতীকে। আমাদের এই যে দ্বিতীয় পর্বের তালিকা তাতে সমাজের সর্বস্তরের সমস্ত মানুষকে এখানে রয়েছেন, তারা জিতে বিধানসভায় প্রবেশ করবেন এবং সমাজের সমস্ত স্তরকেই তারা দেখবেন তাদের মতো করে এবং তাদের কথা বিধানসভায় আইন প্রণয়নের ক্ষেত্রে বা বাকি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জনতার কথা হিসেবে তারা তুলে ধরবেন। আমাদের দ্বিতীয় পর্বের পরে সব মিলিয়ে আমরা প্রায় 155টা, সব মিলিয়ে 155, হ্যাঁ 155টা 156টা, সব মিলিয়ে 156টা আসন ঘোষণা করলাম এবং বাকি আসন পরে ঘোষণা করা হবে। ধন্যবাদ। না, কোনো কারণ নেই। যিনি ছিলেন অগ্নিশ্বর বাবু, তিনি সাতগাছিয়া এসেছেন আর ওই জায়গায় উনি গেছেন। কোনো বিশেষ কোনো কারণ, কোনো নির্দিষ্ট কোনো কারণ নেই। পার্টি মনে করেছেন, না পার্টি মনে করেছেন, আমাদের সংসদীয় বোর্ড মনে করেছেন, সুতরাং এই বদল সেই জন্য হয়েছে। অগ্নিশ্বর নস্কর ছিলেন বিষ্ণুপুর এসসিতে, সেখান থেকে উনি সাতগাছিয়া এলেন আর সেই জায়গায় বিশ্বজিৎ খাঁ এলেন বিষ্ণুপুরে। পেন্সিল ব্যাটারি ভেবে হাত দিতে গিয়েছিলেন, 440 ভোল্টের ঝটকা খাচ্ছে সবাই, কি করা যাবে? এরকম হলে তো মুশকিল। আর দ্বিতীয়ত হেরে যাবে যারা বোঝেন তাদের তো একটা অ্যাগ্রেশন থাকবেই, এটা স্বাভাবিক, কিন্তু কাউন্টার অ্যাগ্রেশন সহ্য করতে পারবেন তো? সেটাও আমরা জিজ্ঞেস করছি। আমরা মানুষকে নিয়ে চলতে চাই, মানুষ দাঁড়িয়ে ভোট দিতে পারলে তারা ঠিক করবেন কাকে ভোট দেবেন। আমরা আশাবাদী যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের 30 গুণ বেশি ভোটে জিতবেন। নন্দীগ্রামের যা ফল হয়েছিল গতবারে তার থেকে 30 গুণ ভোটে জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে হারছেন। যে তালিকা সেটা যদি ভালো করে দেখেন তাহলে সমাজের সমস্ত স্তর থেকেই সবাইকেই রাখা হয়েছে এবং পরিচিত মুখ, আপনাদের সঙ্গে যারা রেগুলার পরিচয় যাদের, তারা যেরকম রয়েছেন সেরকম আমাদের প্রান্তিক যারা কর্মী তারাও রয়েছেন। সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মানুষ যারা ভারতীয় জনতা পার্টির হয়ে পশ্চিমবঙ্গের জনতার প্রতিনিধিত্ব করবেন ভবিষ্যতে বিধানসভায়, তাদের সবারকেই রাখা হয়েছে। 192 আসন আগে ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান
বিমান বসু আজকে তারা দ্বিতীয় দফায় আরো 32 আসন ঘোষণা করলেন। প্রথম তালিকাতে দেখা গেছিল বেশ কিছু নতুন তারুণ্যের জোয়ার, কিন্তু আজ যে তালিকা ঘোষণা হলো বিমান বসুর কণ্ঠে, তার সেই 32 আসনে একেবারেই গুরুত্ব দেওয়া হলো কিন্তু পুরনো কর্মীদের। এটা আপনারা রাজনৈতিক দল হিসেবে কি আমরা ওইসব নিয়ে ভাবছি না। যাদের হারারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই, তাদের নিয়ে বাংলার মানুষ ভাববে কেন? অপ্রাসঙ্গিকদের নিয়ে ভাববো কেন? তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় শেষমেশ তার মান ভঞ্জন হলো। বুধবার রাতেই শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাড়িতে গিয়ে তৃণমূলের দলনেত্রী মুখ্যমন্ত্রীর সাথে দীর্ঘক্ষণ ফোনে কথা বলার পর খগেশ্বর রায় তার মান ভঞ্জন হলো। এই যে পুরনো বিধায়ক যারা, তাদের মান ভঞ্জনে ব্যস্ত তৃণমূল কংগ্রেস, এবং দেখা যাচ্ছে অসীম মজুমদার, খগেশ্বর রায়, একে একে প্রত্যেকের মান ভঞ্জন হচ্ছে। কৌশল নাকি অন্য কোনো ইঙ্গিত? হতে পারে, ওদের কোনো রকম ব্যবস্থা থাকতে পারে। কত রকমের ব্যবস্থা আছে, কি দিয়ে মানভঞ্জন হলো, কি দিয়ে মানভঞ্জন পালা হলো, এসব চলতে থাকবে, ওদের দলেও চলতে থাকে। কিন্তু কথা হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন বাঙালি আর এসব নিয়ে ভাবছে না। কার মান হচ্ছে, কার অভিমান হচ্ছে, কার অপমান হচ্ছে, কে কোথায় মানভঞ্জন পালা গাইছেন, এসব নিয়ে আর ভাবছে না। মোট কথা, পশ্চিমবঙ্গে মমতা মঙ্গল কাব্য আর চলছে না। পশ্চিমবঙ্গবাসী মমতা মঙ্গল কাব্যে আর বিশ্বাস করতে পারছেন না। এখন বিজেপির সময়, বিজেপি আসছে, বিজেপির পদধ্বনি শোনা যাচ্ছে, মানুষ বিজেপিকে নিয়ে ভাবছে। ভোটের মুখে এসএসসি দুর্নীতিতে আবার ইডির নোটিশ। ইডির দ্বিতীয় নোটিশে হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। আজ সকালে নতুন এসিডিও কমপ্লেক্সে হাজির হন তিনি। গতকাল হাজিরা এড়ানোর পর পার্থ চট্টোপাধ্যায়কে আবার নোটিশ দিয়েছে ইডি। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আগামীকাল সিডিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। ইডি বুঝবে, উনি যাবেন। খাটের তলায় কেন টাকা ছিল, ওই যিনি তার আগে যার নাম বললেন তিনি কেন গিয়েছিলেন, তার বাড়ি থেকে কেন অত টাকা বেরিয়েছে, উনি তো বলেছেন তার উত্তর নাকি বান্ধবী দেবে। তো বান্ধবী দেবে, বন্ধু দেবেন, এসব চলতে থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ দেখুন কাদের নামের তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এই যে এসএসসি দুর্নীতি, এই এসএসসি দুর্নীতি আরো একবার যে মানুষের সামনে আসছে, আপনারা যেহেতু দুর্নীতি বিরোধী একটা বার্তা তুলে ধরছেন দীর্ঘদিন ধরে ভোটের মাধ্যমে, এই এসএসসি দুর্নীতি কি আরো একবার মানুষের সামনে এলে সেটা আপনাদের জন্য সহজ হবে? ভোট হোক বা না হোক, আমরা চাই যে এসএসসি দুর্নীতি মানুষের সামনে আসুক। দুর্নীতির যারা কারিগর তারা জেলের পেছনে যাক। আর এইসব ছোট কুচো মাছ আর দেখছি ভালো লাগছে না। আমরা চাই মাথাকে, কার অনুপ্রেরণায়, কাদের সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্বে, কাদের প্রশাসনিক গাফিলতির নিয়ন্ত্রণে এইসব দুর্ঘটনা ঘটেছে সেটাও আসুক, তারপরে দেখা যাবে। বিজেপি কোনো রকম ক্ষমাসুন্দর দৃষ্টিতে সরকারে আসার পরে অপরাধীদের আড়াল করার কোনো চেষ্টা করবে না। ফিশ ফ্রাই আর কফি খেয়ে বিজেপিকে ম্যানেজ করা যাবে না। খালি সাপ্লিমেন্টারি প্রথম লিস্ট বেরোতে পারে এসআইআর এ, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের হাতে যাওয়ার পর 23,30,000-এর নিষ্পত্তি, কত পাস কত ফেল, এই আলোচনার পর কমিশন সূত্রে জানা যাচ্ছে বাদ যেতে পারে 8 লক্ষের বেশি নাম। আগে 58 লাখ বাদ গেছে, এই 23 লক্ষের মধ্যে 8 লাখ বাদ যেতে পারে। আপনারা এই সাপ্লিমেন্টারি লিস্ট এখনো অনেকটা বাকি, আপনারা কিভাবে দেখছেন? পুরোটা আসুক। আমরা আগের যে আমাদের দাবি তার থেকে আমরা এখনো পিছোইনি। আমাদের দাবি একটাই, নো এসআইআর নো ভোট। সাপ্লিমেন্টারি লিস্ট, ফার্স্ট সাপ্লিমেন্টারি, সেকেন্ড সাপ্লিমেন্টারি, যত লিস্ট বেরোক না কেন, এসআইআর শেষ করতে হবে, তারপরে ভোট হবে। আর সেটা যদি না হয় তার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। লোকভবনের নতুন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতার নতুন সিপি ডিজিপি বিশ্বনাথ সিদ্ধিনাথ গুপ্তার কমিশনের রদবদলের পর এই প্রথম লোকভবনে গিয়ে নবনিযুক্ত যে রাজ্যপাল, পুলিশ প্রশাসনের কর্তারা, দুষ্মন্ত নারীওয়ালা সেখানে ছিলেন, সংঘমিত্রা ঘোষ ছিলেন, তারা গিয়ে আলোচনা করলেন লোকভবনে। লোকভবনের দ্বারস্থ যে নতুন প্রশাসন, এটা কি নতুন কোনো ইঙ্গিত? একটা লেমডাক সরকার, এখন একটা তদবিরকারী বা তদারককারী সরকার চলছে। সেখানে রাজ্যপালের সঙ্গে বাকিরা দেখা করছেন, এটা তো স্বাভাবিক আছে, এটা চলতে পারে। এবারে সেখানে কি কথা হয়েছে তার উত্তর দেবেন রাজ্যপালের অফিসের যারা মুখপাত্র তারা, আর যারা গিয়েছিলেন তাদের মুখপাত্র বা তারা নিজে। এর বাইরে তো আমাদের কিছু বলার থাকতে পারে না, এটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন বুঝবে। শ্রীরাম নবমী আসতে চলেছে। শ্রীরাম নবমীতে আমরা প্রতি বছর দেখি যে বিজেপি নেতৃত্ব আপনাদের, তারাও ব্যক্তিগত স্তরে বিভিন্ন মিছিলে অংশ নেন। এবারে যাদবপুরে আজকে থেকে উদযাপন শুরু হলো। হিন্দু জাগরণ মঞ্চ ও সারা ভারত কিন্ন রেখার উদ্যোগে এই পুজো শুরু হয়েছে। রামনবমী পরই রাজ্য জুড়ে রোড শো, জনসভা করবেন মোদী।
বাইক নিয়ে মিছিল না করার অনুরোধ করেছেন কলকাতা পুলিশের কমিশনার। যারা ওর উদ্যোক্তা রামনবমী যারা উদ্যোক্তা যারা আছেন তারা তাদের সঙ্গে কথা বলে ঠিক করবেন। রামকৃষ্ণ রামমোহন রামপ্রসাদের দেশে রামরাজাতলার মতন জায়গা যেখানে আছে, যে রাজ্যে আছে, সেখানে রামনবমী হবে না তো কি হবে? রামনবমী হবে, রামনবমীর মতন করেই রামনবমী হবে। যেমনটা জানা যাচ্ছে তাতে এবারও বিধানসভা ভোটে আপনাদের প্রচারের মূল দায়িত্ব থাকছে প্রধানমন্ত্রীর ওপর। তার 14টি রোড শো এবং জনসভার কথা সূত্র মারফত জানা গিয়েছে। অমিত শাহ আসছেন, তার 8টি, যোগী আদিত্যনাথের 8টি এবং মিঠুন চক্রবর্তী 10টি রোড শো সবার কথা জানা যাচ্ছে। আপনার মোটামুটি সাময়িকভাবে 1 মাস যেহেতু সময়, আপনাদের প্রচার কিরকম? আপনাদের বিভিন্ন সময়ে সেই প্রচারের যে সফরসূচি প্রচারসূচি আপনাদের জানানো হবে, যেরকমভাবে প্রত্যেক দিনের সফরসূচি প্রচারসূচি এতদিন ধরে আপনাদের জানিয়ে আসা হয়েছে, ঠিক সময় জানিয়ে দেওয়া হবে। আর প্রচারের ঝাঁজ আপনাদের ক্যামেরায় রাজ্যবাসী দেখবেন। শেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারী আজকে জানিয়েছেন যে আগেরবার পালিয়ে আসতে হয়েছিল নন্দীগ্রাম থেকে ভবানীপুর, এবারে ওকে মিটিয়াবুরুজ পালাতে হবে খালাকে। গুন্ডা জমা করে রেখেছিল 10টা, পালিয়ে গেছে। আমি আসতে ওর কত ক্ষমতা আমি খুব ভালো করে জানি। এখানকার লোক মুক্তি চায়, আমাকে এক্ষুনি বাজার হকার দোকানদার সবাই বলছে দাদা ওদের অত্যাচারে অতিষ্ঠ, ওর পরিবারের হাত থেকে বাঁচান। সেই জন্যই তো মোদিজি আমায় পাঠিয়েছে। এই যে খালাকে মিটিয়াবুরুজে পাঠাতে হবে, দলের মুখপাত্র যে দায়িত্ব নিয়ে মাথায় ওই হিজাব করে যেভাবে উনি নিজেকে মানুষের সামনে এনেছেন, তাতে মানুষের যে পারসেপশন সেটা তো আমরা বদলে দিতে পারবো না। মাননীয় বিরোধী দলনেতা, বিদায়ী বিধানসভার এবং আমাদের নেতা শ্রী শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটা একদম সত্য, দিনের আলোর মতন সত্য। মমতা হাঁটছেন, এবারে মমতা কোন দিকে যাবেন, কিভাবে সেটাকে কনসলিডেট করবেন, কোথায় গিয়ে থামবেন, সেটা উনি বুঝবেন। ভোটে মমতা হাঁটছেন। ও নির্বাচন কমিশনের ব্যাপার। কেউ যদি নির্বাচনে কোনো প্রার্থী, যে কোনো প্রার্থী, যারা সে যদি নির্দল প্রার্থীও হয়, তাকে নিরাপত্তা দিতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব যারা রয়েছেন তাদের ওপর দায়িত্ব বর্তায়, তাদেরকে উত্তরদায়ী হতে হয়। যারা এতদিন ধরে ওপরে পুলিশের পোশাক, নিচেতে তৃণমূলের জার্সি পরে ছিলেন, তারা এখন সমঝে যাওয়াই ভালো, সামলে যান। কেননা ওই তো 3 মাস তারপরে আমরা থাকবো, সেটাও আর থাকবে না। সুতরাং কি হবে আমরা হিসেব রাখছি। আজ সকালেই ভবানীপুর থানায় বিরোধী দলনেতা গিয়েছিলেন, তিনি বলে এলেন আমাকে বাধা দেওয়া হলে থানায় ধর্নায় বসে যাব। আপনি 27 জনকে শুধু নোটিশ করেছেন আমার কর্মীকে, এর কয়েক ঘন্টা পরই আইসি বদল। দুটোর মধ্যে কোনো যোগসাযোগের কি আছে? আমাদের যা অভিযোগ আমরা সেটা পরিষ্কার করে বলেছি, আমরা বারবার বলবো। এরম ধরনের ঘটনা কোথাও হলে এই চলবে। গত 1.5 দশক ধরে, 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষের ওপরে যে অত্যাচারের স্টিম রোলার তৃণমূল কংগ্রেস এবং তাদের পেটোয়া প্রশাসন চালিয়েছে, সেই স্টিম রোলার এবারে চলতে দেওয়া যাবে না। এটা গণতন্ত্রের প্রথম এবং প্রধান শর্ত হওয়া উচিত। যারা বিভিন্ন সময় থাকবেন, যারা বিভিন্ন সময় বলবেন, প্রশাসনে যারা থাকবেন, অন্তত ভোট চলাকালীন, প্রাক নির্বাচনী, নির্বাচনী এবং নির্বাচন পরবর্তী কোনো হামলা, কোনো অত্যাচারকে বরদাস্ত করা হবে না। বার্তা গেল কিনা ওরা বুঝবে। কে কিভাবে, কেউ ঠেকে শেখে, কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে। কে কিভাবে শিখবেন তার দায়িত্ব কি বিজেপি নেবে নাকি? শুনতে পাচ্ছি না, জোরে। তারকেশ্বরের বিজেপি প্রার্থী প্রাক্তন সাংবাদিক সন্তু পান, তার গাড়ি ভাঙচুর করা হলো প্রচার চলাকালীন। সাংবাদিকরা প্রাক্তন হন নাকি? আমি তো জানি না। আপনারা কি প্রাক্তন হন কখনো? আমি জানি না। সাংবাদিক কিংবা ডাক্তার কিংবা লয়ার যারা আমার মতন প্রফেশনাল, তারা বোধহয় প্রাক্তন হন না। আপনাদেরই সহকর্মী, তার গাড়ি ভাঙচুর হয়েছে, এটা তো ঘটনা। সন্তু পান যখন সাংবাদিক, মানে সক্রিয়ভাবে সাংবাদিকতায় যখন ছিলেন, অংশগ্রহণ করছিলেন, তখনও তাকে মিথ্যে মামলায় জেলে পড়ার ঘটনা আমরা দেখেছি। আপনারাই প্রতিবাদ করেছিলেন। যারা কিনা কথায় কথায় 2 পয়সার সাংবাদিকতার কথা বলে থাকেন এবং তারপরে বিভিন্ন সময় অন্যরকম বাঙালিত্ব দেখতে পান, বাঙালি আনা ইত্যাদি। আমার সব থেকে অবাক লাগছে সেই একটা উত্তম কুমারের একটা সিনেমা দেখেছিলাম, তাতে সেই মৎস্য
মন্ত্রী যেভাবে উত্তম কুমারকে অপমান করছিলেন বা সম্মান করছিলেন, সেরকম মাঝে মাঝে ক্ষমতাসীনরা করে থাকেন। সেই 1977 সালের বা 80 সালে 80-র দশকের সেই সিনেমা, সেটা বারবার আমাদের সাধারণ জীবনে ফিরে এসেছে। সেটা বন্ধ হওয়া দরকার। এই দুই পৃথিবীর যে ব্যাপার, সেটা বন্ধ হওয়া দরকার। আপনাদের জন্য 2.5 মাস পর থেকে অন্তত নির্ভয় সাংবাদিকরা কাজ করবেন, সে কথা বলতে পারি। আর বিজেপি কর্মীর ওপরে যে হামলা হয়েছে, এই মুহূর্তে সন্তু পান আমাদের সক্রিয় রাজনৈতিক কর্মী এবং প্রার্থী। প্রথমত সক্রিয় রাজনৈতিক কর্মী এবং দ্বিতীয়ত আমাদের প্রার্থী। তার উপরে যে হামলা হয়েছে, আশা করি আমাদের যারা নির্বাচন বিষয়গুলো দেখেন তারা সেখানে যাবেন, আপনারাও তার খবর পাবেন। কিন্তু যে বিষয়টা সামনে আসছে, যে কতটা ডেয়ারডেভিল হলে তবে এই কাজ করতে হামলাকারীরা উৎসাহিত হয়। এরপরে যা হবে, মানুষকে 1.5 দশক ধরে তৃণমূল যা শেখাচ্ছেন, বাঙালি সেই ভাষাতেই উত্তর দেবেন। এই তো, হ্যাঁ, আমরা যোগ করে দেখিয়েছি 156 জন মতন। এই 256 আর 38 বাকি, যে 256 সব মিলিয়ে প্রকাশিত হলো, আর 38 জন বাকি আছে। হ্যাঁ, বলে নিন। देखा गया है कि जिस तरह से पहले दूसरी पार्टियों से आए हुए ज्यादातर लोगों को प्रार्थी किया गया था, लेकिन इस बार अभी देखा गया है कि पुराने जो कार्यकर्ता है, पुराने जो नेता है, उनको प्राथमिकता दी जा रही है। क्या ये नई दीदी, भाजपा में पुराने नया ऐसा कुछ नहीं होता। भाजपा में जिसके कंधे में भाजपा का झंडा है, जो खुद को प्रमाणित कार्यकर्ता रूप में समाज के सामने लाते हैं या लाती है, उसको टिकट मिलता है। और जो हमारा 256 जो कार्यकर्ता का टिकट मिले हैं, वो सब भाजपा का कर्मी है। तो वो आएगा, उसके कोई नया पुराने ऐसा कोई बात नहीं है। भाजपा में ऐसा नहीं होता। शुभेंदु अधिकारी आज पहले दिन ही गए जो प्रचार के लिए, वहाँ पर बाधा देखने को मिली और दूसरे बातें देखा गया है कि वहाँ के ओसी को चेंज किया गया है इलेक्शन कमीशन के आदेश पर। ये रूटीन चेंज है शायद, मेरा ख्याल से। और अगर नहीं होंगे वे, ऐसा बाधा दान नहीं करना चाहिए। ये बहुत दिन से, ये गणतंत्र का पहला शर्त होता है, निष्पक्ष निर्वाचन। अगर ये पक्षपात दुष्ट होंगे तो गणतंत्र खतरे में होंगे। इसीलिए इलेक्शन कमीशन जो कर रहे हैं, उसके ऊपर हमारा कोई टिप्पणी नहीं रहेगा।